বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ দ্বিতীয় পত্রে দ্বিতীয় ক্লাসে আজকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। ফিন্যান্স ব্যাংকিং এই দ্বিতীয় পত্রের আরেকটি ক্লাস আমার হয়েছিল। আজকের এই দ্বিতীয় ক্লাসে তোমাদের এই প্রথম যে অধ্যায়টা পড়েছিলাম ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের, এই অধ্যায়ের কিছু অংশ আলোচনা করে একটি সৃজনশীল প্রশ্ন আলাপ করার চেষ্টা করব। প্রথম ক্লাসে আমরা ব্যাংকিং কি, মানে তোমার এই ব্যাংক ব্যবস্থার ইতিহাস আমরা আলোচনা করেছিলাম, এবং ব্যাংক ব্যবস্থার ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ইতিহাস আমরা সেটা আলোচনা করেছি, এবং ব্যাংকার কি, ব্যাংক কি, ব্যাংকিং কি, এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। ব্যাংক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা গত ক্লাসে যারা ছিলে আমার সাথে তোমরা বুঝতে পেরেছ। আজকের এই ক্লাসে আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলোর ভিতরে প্রথমটি হচ্ছে যে এই ব্যাংক ব্যবস্থার বিভিন্ন প্রকার ধরন আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। তারপরে ব্যাংকিংয়ের কিছু কার্যাবলী আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আর এগুলি গত ক্লাসে আমরা একটা হালকা আলোচনা করেছিলাম, যেমন ব্যাংক কী কী কার্যকলাপ করে থাকে। এর প্রথমটা হচ্ছে যেমন আমানত গ্রহণ। ব্যাংক এক পক্ষের কাছ থেকে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে এবং আরেক পক্ষকে স্বল্প সুদে ঋণ প্রদান করে, এবং এর মাধ্যমে যে ব্যাংক যে স্বল্প সুদে আমার কাছ থেকে যে টাকাটা গ্রহণ করলো, তোমার কাছ থেকে যে টাকাটা গ্রহণ করে, এর মাধ্যমে সে আমানত সংগ্রহ করে থাকে। এটা একটা তার প্রধান কাজ। ঋণ দান করে থাকে। ব্যাংক আমাদের কাছ থেকে হয়তো স্বল্প সুদে টাকা গ্রহণ করে, মানে আমানত গ্রহণ করে, আবার অধিক সুদে সেটা আবার বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন ব্যক্তির কাছে সেটা ঋণ প্রদান করে থাকে। এটা অন্যতম আরেকটি কাজ। তারপরে মুদ্রা প্রচলন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা প্রচলনের একক অধিকার ভোগ করে থাকে, এবং অন্য কোনো ব্যাংক এই মুদ্রা প্রচলন করতে পারে না। একমাত্র কেন্দ্রীয় ব্যাংকেই এই মুদ্রা প্রচলন করে থাকে, নতুন মুদ্রা বাজারে ছাড়ে। যেমন এখন সামনে ঈদ, এই ঈদেও গতকাল এর আগের দিন আমি পত্রিকায় যেটা দেখলাম যে প্রায় 2,500 কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে। এটা কে করবে? কেন্দ্রীয় ব্যাংক করবে। হয়তো অন্য ব্যাংকের মাধ্যমে সেটা ছাড়বে, কিন্তু ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। এটার একক ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে রয়েছে, এবং কেন্দ্রীয় ব্যাংকের এটা অন্যতম একটা কার্যাবলী। এবং এই কার্যাবলী করতে গেলে ব্যাংক অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদের মাধ্যমে ব্যাংকগুলো বাজারে এগুলি ছেড়ে দেয়। আগে কেন্দ্রীয় ব্যাংক, তারপরে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, ঋণ আমানত সৃষ্টি করে, এগুলি অন্য আরও অনেক কাজ আছে। এগুলো কত ক্লাস আমরা একটা হালকা আলোচনা করছি, আজকে আবার একটু বললাম। তো ব্যাংকিং ব্যবসায়ের ধরন আছে বিভিন্ন রকমের। এর ভিতরে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিতে ব্যাংক তাদের মানে ধরনগুলি, আমি ব্যাংকের যে ধরনগুলি সেগুলি আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমটা যেমন মালিকানার ভিত্তিতে হতে পারে ব্যাংকের বিভিন্ন প্রকারভেদ। কিসের ভিত্তিতে? মালিকানার ভিত্তিতে, সংগঠনের ভিত্তিতে, প্রকৃতি ও কাঠামোর ভিত্তিতে, তারপরে কার্যের ভিত্তিতে হতে পারে, এবং নিয়ন্ত্রণের ভিত্তিক হতে পারে। যেমন যদি বলি তোমার মালিকানার ভিত্তিতে কি কি হতে পারে। মালিকানার ভিত্তিতে যেমন আমরা বলতে পারি রাষ্ট্রীয় সরকারি যে ব্যাংকগুলো, সরকারি মালিকানাধীন ব্যাংক, বেসরকারি মালিকানাধীন ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক, আর যৌথ মালিকানা, সরকারি এবং বেসরকারি। এটা 4টা প্রকার। প্রথমটা হচ্ছে কি সরকারি মালিকানাধীন, দ্বিতীয়টা হচ্ছে বেসরকারি মালিকানাধীন, তৃতীয়টা হচ্ছে কি স্বায়ত্তশাসিত, আর চতুর্থটা হচ্ছে যৌথ মালিকানা, যেমন সরকারি এবং বেসরকারি। এই দুইটা, সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানা। তো 4 ধরনের ব্যাংক দেখা যায় মালিকানার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মালিকানার ভিত্তিতে। আমরা এগুলি বিস্তারিত হালকা হালকা আলোচনা করব। এবং সংগঠনের ভিত্তিতে হলে সেটা হচ্ছে একক মালিকানা, অংশীদারি মালিকানা, যৌথ মালিকানা, সমবায় মালিকানা, আর এটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। এটা কিসের ভিত্তিতে? সংগঠনের ভিত্তিতে। এগুলো অবজেক্টিভে যদি বলা হয়, নিম্নে কোনটি সংগঠনের ভিত্তিতে ব্যাংকের বিভিন্ন প্রকার রয়েছে। বহু নির্বাচনী প্রশ্নে বলতে পারে যে মালিকানা ভিত্তিতে কোনটাকে বলা হচ্ছে তোমার মালিকানা ভিত্তিতে। তো এগুলি তোমাদের একটু জানা থাকতে হবে। একক মালিকানা যদি সংগঠন ভিত্তিতে হয়, একক মালিকানা, অংশীদারি মালিকানা, যৌথ কোম্পানি, সমবায় এবং রাষ্ট্রীয়, 5 প্রকার।
আরেকটা হচ্ছে প্রকৃতি এবং কাঠামো ভিত্তিতে। প্রকৃতিও যদি কাঠামো ভিত্তিতে হয় তাহলে একক ব্যাংকিং, শাখা ব্যাংকিং দ্বিতীয়টা, তারপর হচ্ছে চেইন ব্যাংকিং, গ্রুপ ব্যাংকিং। তো 4 প্রকার। যদি প্রকৃতি ভিত্তিতে হয়ে থাকে, কাঠামো ভিত্তিতে হয়ে থাকে তাহলে একক ব্যাংকিং, শাখা ব্যাংকিং, তারপর কি চেইন ব্যাংকিং, আরেকটা হচ্ছে গ্রুপ ব্যাংকিং। এই 4 প্রকার ব্যাংক আমাদের দেখা যাচ্ছে তোমার প্রকৃত এবং কাঠামো ভিত্তিতে। আরেকটা হচ্ছে তোমার কার্যভিত্তিতে। কার্যভিত্তিতে ব্যাংক বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক আর অন্যান্য ব্যাংক। এই হচ্ছে গা কার্যভিত্তিক। আর নিয়ন্ত্রণ ভিত্তিক যদি ব্যাংকের ক্লাসিফিকেশন করতে যাই তো নিয়ন্ত্রণ ভিত্তিক 2 প্রকার দেখা যায়। একটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক আর একটা হচ্ছে গা অতালিকাভুক্ত ব্যাংক, যেটাকে আমরা বলি ইংরেজিতে শিডিউল ব্যাংক এবং নন শিডিউল ব্যাংক। নন শিডিউল ব্যাংক এ হচ্ছে তোমার ব্যাংকের মানে বিভিন্ন ধরনের প্রকারভেদ। এর ভিতরে সরকারি মালিকানা বোঝায় যায় যে সরকার যে মালিকানা গ্রহণ যে সরকার নিজের নিয়ন্ত্রণের থেকে যে ব্যাংকগুলো পরিচালনা করে থাকে তাকে বলা হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যাংক। এগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম যে সরকারি মালিকানা যে বিশেষত 4 ধরনের বাণিজ্যিক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি। 4টা ব্যাংক তোমার সোনালী, জনতা, রূপালী, অগ্রণী। আর 2টা ব্যাংক আছে যেমন তোমার এই যেমন ওই যে শিল্প ব্যাংক, যেটাকে আমরা আগে শিল্প ব্যাংক বলতাম, এখন হচ্ছে বিডিবিএল ব্যাংক, আরটা হচ্ছে গিয়ে তোমার বেসিক ব্যাংক। এই 4-6 ধরনের ব্যাংক আছে সরকারি মালিকানাধীনের ভিত্তিতে। আর যদি বেসরকারি মালিকানার ভিত্তিতে আমরা যদি বলি, বেসরকারি মালিকানার ভিত্তিতে ব্যাংক কি যে সমস্ত ব্যাংক ব্যক্তি বিশেষ দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় সেই সমস্ত ব্যাংকগুলোকে বেসরকারি ব্যাংক বলে। আর স্বায়ত্তশাসিত ব্যাংক মানে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য মানে স্বনিয়ন্ত্রিত ব্যাংকই স্বায়ত্তশাসিত ব্যাংক। এই ধরনের ব্যাংক সরকারের বিশেষ আইন বলে গঠন হয়ে থাকে এবং এইরূপ ব্যাংক স্বনিয়ন্ত্রিত ব্যবস্থায় স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয়। আমাদের দেশে প্রচলিত বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই ব্যাংকগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংকের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছ। আর সরকারি ও বেসরকারি পরিচালনা ব্যাংক থাকে, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে 51% শেয়ার মালিকানা থাকে সরকারের হাতে, যেটা যৌথ ব্যাংকিং নাম বলতেছি যে সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানা ব্যাংকে সরকারের নিয়ন্ত্রণ থাকবে 51%। খেয়াল রাখবে কত পার্সেন্ট। একটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসতে পারে যে কোন যৌথ মালিকানা ব্যাংকের সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে কত পার্সেন্ট, ন্যূনতম, তাহলে 51%। আর বাকি 49% থাকবে বেসরকারি মালিকানাধীন আন্ডারে। এটা সরকারি ব্যাংক ন্যূনতম থাকবে 51, সেটা 52, 53, 54, 55 হতে পারে, কিন্তু ন্যূনতম কত থাকবে 51%। তাহলে এটা মনে রাখবে। আর যদি বলি যে সংগঠনের ভিত্তিতে মানে মালিকানা পরীক্ষায় যে কাঠামো ভিত্তিতে যে সরকার যে ব্যাংকগুলো আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসাবে তোমাদের গত কয়েক বছর দেখা যাচ্ছে যে কাঠামো ভিত্তিতে আমরা প্রথম যেটা, এবং আমাদের দেশের ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংকগুলি বেশি দেখা যাচ্ছে। বাণিজ্যিক ব্যাংকগুলো তো কাঠামো ভিত্তিতে যদি আলোচনা করতে যাই, একক ব্যাংকিং প্রথমটা কি একক ব্যাংকিং, একটা মাত্র শাখা থাকবে এবং একটা মাত্রই তাদের অফিস থাকবে এবং একটা বিশেষ জায়গায় তারা হয়তো তাদের এই প্রতিষ্ঠান ব্যাংকটা খুলে থাকে এবং সে অন্য কোথাও তাদের কোনো শাখা থাকে না। যে ব্যাংক শুধু একটি অফিসের মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে বলা হবে কি একক ব্যাংকিং। এবং এই একটি মাত্র শাখায় থাকে, এদের অন্য কোনো অফিস থাকে না। এই ধরনের ব্যাংক সাধারণত একক মালিকানাধীন ব্যাংক হয়ে থাকে, তবে অংশীদারি যৌথ মালিকানা এটা প্রতিষ্ঠিত হতে পারে। আরেকটা হচ্ছে তোমার শাখা ব্যাংকিং। এটাই ব্যাংকিং। এই ব্যাংকগুলি আমাদের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সার্বিকভাবে অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য দুটাতেই সাহায্য করে থাকে এই ধরনের ব্যাংকগুলো, এবং এটা আন্তর্জাতিক পরিধিতে বিস্তৃত থাকে। এখানে যেটা বলবো যে শাখা ব্যাংকিংটা কী, তো শাখা ব্যাংকিং হচ্ছে যে একক একটা প্রধান শাখার নিয়ন্ত্রণ থেকে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশেও তাদের বিভিন্ন স্থানে শাখা খুলে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে যে ব্যাংকগুলো, তাদেরকে বলা হবে কি শাখা ব্যাংকিং। এখানে যদি বইয়ের ভাষায় বলি, একটি প্রিন্সিপাল বা প্রধান শাখার অধীনে বিভিন্ন শাখার মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে শাখা ব্যাংকিং ব্যবস্থা বলে। অর্থাৎ প্রধান শাখার মাধ্যমে দেশে এবং বিদেশে এর শাখাগুলো পরিচালিত হয় এবং বিভিন্ন ব্যাংকিং ও সেবা প্রদান করা হয়ে থাকে। মোট কথা শাখা ব্যাংকিং ব্যবস্থা একটি বৃহদায়তন ব্যাংকিং ব্যবস্থা। এইরূপ ব্যাংকের অস্তিত্ব হয় যুক্তরাজ্যে। আমাদের দেশে পরিচালিত সব
ব্যাংকগুলি শাখা ব্যাংকিংয়ের আওতাভুক্ত। তাতে বুঝতে পারছো যে আমাদের দেশে আসলে শাখা ব্যাংকিংয়ের অস্তিত্ব সবগুলো আছে। সবগুলোই ব্যাংকই আসলে শাখা ব্যাংকিং, তাদের একক ব্যাংক এরকম থাকে না। এবং বাংলাদেশ ব্যাংক নিজেও কিন্তু তাদের শাখা আছে, হ্যাঁ, এবং তাদের শাখা আছে। এবং প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক যেমন সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, তারপরে কি আছে আরও যত ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, যা ব্যাংক দেখতে পাচ্ছ তোমরা, সবগুলি ব্যাংকই তাদের শাখা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত করে থাকে এবং তাদের একটি সুনির্দিষ্ট প্রধান ব্যাংক অফিস থাকে। এবং তোমাদের বলে রাখি যে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে এর বেশিরভাগ শাখাগুলির প্রধান শাখাটা হচ্ছে মতিঝিলে অবস্থিত। তোমরা কি জানো? বেশিরভাগ, তোমরা যদি কোনো সময় ঢাকায় গিয়ে থাকো, হয়তো মতিঝিলের যে শাপলা চত্বরটা আছে, এই শাপলা চত্বরের আশেপাশে বেশিরভাগ জায়গায় এই শাখা, প্রত্যেকটা ব্যাংকেরই বেশিরভাগ তাদের প্রধান ব্যাংকিং যে প্রধান অফিসটা, ব্যাংকের প্রধান অফিস, এটা মতিঝিলে অবস্থিত। তোমরা যদি কোনো সময় ঢাকায় গিয়ে থাকো এটা দেখতে পারবে। আর আরেকটা হচ্ছে চেইন ব্যাংকিং। চেইন ব্যাংকিংটা কি? চেইন অফ কমান্ড। তারা মানে এই চেইন ব্যাংকিংটা হচ্ছে এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যে ছোট ছোট ব্যাংকগুলো তাদের নিজেদের ভিতরে প্রতিযোগিতা কমানোর জন্য, নিজেদের স্বার্থ সংরক্ষণ করার জন্য সুনির্দিষ্ট কিছু নীতিমালার আওতায় থেকে তাদের ব্যাংকিংগুলি পরিচালনা করে থাকে এবং তারা স্বনিয়ন্ত্রিত। তারা কোনো এক আলাদা নির্দিষ্ট কোনো ব্যাংকের আন্ডারে থেকে কিন্তু চেইন ব্যাংকিং করে থাকে না। চেইন ব্যাংকিংয়ের উদ্দেশ্য হচ্ছে নিজেদের স্বার্থ সংরক্ষিত করে থাকা এবং নিজেদের মুনাফা ঠিকভাবে ধরে রাখার জন্য এই ব্যাংকিংগুলি পরিচালনা করে থাকে। এবং আমি যদি বইয়ের ভাষায় বলি, কতগুলো স্বতন্ত্র ব্যাংক নিজস্ব সত্তা বজায় রেখে, নিজস্ব সত্তা বজায় রেখে বিশেষ কৌশলের মাধ্যমে একীভূত হয়ে একটি সাধারণ ব্যাংকিং সংস্থায় রূপান্তরিত হয় এবং একক নিয়ন্ত্রণাধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হলে তাকে চেইন ব্যাংকিং বলে। আসলে চেইন ব্যাংকিংয়ের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক প্রতিযোগিতা বন্ধ করে একে অপরের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, বিভাগীয়করণ, মিতব্যয়িতা অর্জন, যৌথ প্রচার ইত্যাদি। আমাদের দেশে এরূপ ব্যাংকের প্রচলন নেই। আমি যেটা বলছিলাম, নিজেদের স্বার্থটা বজায় রেখে, নিজেদের সত্তা বজায় রেখেই এই ধরনের ব্যাংকগুলি তাদের প্রতিযোগিতা কমানোর জন্য এই ধরনের ব্যাংকগুলি সৃষ্টি হয়ে থাকে। আর একটা হচ্ছে গ্রুপ ব্যাংকিং। গ্রুপ ব্যাংকিংটা কি? যে একটি হোল্ডিং কোম্পানির আন্ডারে সাবসিডিয়ারি কোম্পানিগুলো, দুর্বল কোম্পানি, আমি যদি বলি যে ছোট ছোট না, এখানে হচ্ছে দুর্বল কোম্পানিগুলো একটা শক্তিশালী কোম্পানির আন্ডারে থেকে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে এবং হোল্ডিং কোম্পানি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। চেইন ব্যাংকিংয়ের সাথে শাখা ব্যাংকিংয়ের পার্থক্যটা হচ্ছে এখানে আসলে কোনো হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানির কোনো আলাদা কোনো ওরকম ক্ষমতা থাকে না, যার যার মতো সে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। এবং চেইন ব্যাংকিংগুলো মুনাফা, যার যার মুনাফা সেভাবে ভোগ করে থাকে। কিন্তু এই গ্রুপ ব্যাংকিংয়ের ক্ষেত্রে সমজাতীয় অপেক্ষাকৃত দুর্বল কোম্পানিগুলো তারা একটা সবল কোম্পানির আন্ডারে বা হোল্ডিং কোম্পানির আন্ডারে গিয়ে তাদের ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে থাকে এবং হোল্ডিং কোম্পানি এই দুর্বল কোম্পানিগুলোকে, অথবা যেটাকে বলি সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এবং এখানে যদি বইয়ের ভাষায় বলি, যখন সমজাতীয় অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকসমূহ একীভূত হয়ে কোনো শক্তিশালী ব্যাংকের অধীনে থেকে কার্যাবলী সম্পাদন করে, তখন তাকে গ্রুপ ব্যাংকিং বলে। একীভূত ব্যাংকগুলো অধীনস্থ ব্যাংক, যেই ব্যাংকের অধীনে দুর্বল ব্যাংকগুলো একীভূত হয় তাকে হোল্ডিং কোম্পানি বলে। আর যেগুলি হয় ছোটো ব্যাংকগুলি, দুর্বল ব্যাংকগুলি, তাকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এই ব্যাংকের যে বিভিন্ন শ্রেণীবিভাগ একটু আলোচনা করেছি। তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি যে ব্যাংকের শ্রেণীবিভাগ বিভিন্নভাবে হয়ে থাকে। তোমাদের আজকে এই শ্রেণীবিভাগের দুইটা অংশ নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে তোমার প্রকৃতি এবং গঠন ভিত্তিতে, আরটা হচ্ছে তোমার মালিকানা ভিত্তিতে। এই দুইটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের বাসায় এটা পড়া দিয়ে দিব যে কার্যভিত্তিকে বিভিন্ন ব্যাংক হয়ে থাকে। সেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক কার্যভিত্তিক হতে পারে, বাণিজ্যিক ব্যাংক হতে পারে, সঞ্চয়ী ব্যাংক, শ্রমিক ব্যাংক, মহিলা ব্যাংক, স্কুল ব্যাংক, বিদেশি ব্যাংক। এগুলি তোমরা নাম দেখলেও তোমরা বুঝতে পারবা যে এটা কি বলতে চাচ্ছি আমরা। যদি বলি
এখানে বলছিলাম যে কার্যভিত্তিক কেন্দ্রীয় ব্যাংক বোঝা যায় যে দেশের একটা একটা নির্দিষ্ট ব্যাংক থাকবে এবং তার তার মাধ্যমেই ব্যাংকিং ব্যবস্থাগুলি কী হয় পরিচালিত হয়ে থাকে এবং সে অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। যেই ব্যাংকটা তার নাম হবে কি কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক আমাদের দেশে এই কেন্দ্রীয় ব্যাংক ছাড়া বেশিরভাগ ব্যাংকগুলি বাণিজ্যিক ব্যাংক, যেমন সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, ডাচ বাংলা ব্যাংক, এগুলি যা আছে বেশিরভাগই কি আমাদের সব বেশ বাণিজ্যিক ব্যাংক এবং এদের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই ব্যাংকগুলি কী হয়ে থাকে প্রতিষ্ঠিত হয়ে থাকে। সঞ্চয়ী ব্যাংক আছে, তারপরে হচ্ছে তোমার এই শ্রমিক ব্যাংক, মহিলা ব্যাংক, এগুলির নাম দেখে বুঝতে পারবে এটা কী বলতে চাচ্ছি আমি। আর বিশেষায়িত ব্যাংক আছে, বিস্তারিত আলোচনা করলে ক্লাস মানে এখানে শেষ হয়ে যাবে। আমি চাচ্ছি যে বাসায় তোমরা কিছুটা পড়ে নাও, যেগুলি একটু মূল বিষয়, মূল একটু বোঝার বিষয়, সেগুলি আমি তোমাদের সাথে একটু আলোচনা করছি। তারপর হচ্ছে যে বিশেষায়িত ব্যাংক, কৃষি ব্যাংক, মানে কৃষক মানে কৃষিটাকে প্রাধান্য দিয়ে ব্যাংক, যে ব্যাংকগুলি প্রতিষ্ঠান কৃষি ঋণ দিবে, কৃষককে ঋণ দিবে, বিভিন্ন প্রকার ঋণ দিবে, কৃষি উন্নয়নের স্বার্থে যে ব্যাংকটা প্রতিষ্ঠান তাকে কৃষি ব্যাংক বলে। শিল্প ব্যাংক, শিল্পের উন্নয়নের স্বার্থে যে ব্যাংকগুলি হচ্ছে শিল্প ব্যাংক। বন্ধকি ব্যাংক, বিনিময় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, এগুলির নাম দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ব্যাংকগুলির অর্থ আসলে কী বোঝাতে চাচ্ছে। আর আমি তোমাদের সাথে এখন এই একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একক ব্যাংক, শাখা ব্যাংক নিয়ে তোমাদের আলোচনা করেছি, তো একক ব্যাংক, শাখা ব্যাংক সম্পর্কিত একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করছি। একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের একটু সবাই মনোযোগের সাথে শোনার চেষ্টা করো প্রশ্নটা। আমি তোমাদের সাথে ভালো করে শুনলে আমি তোমাদের প্রশ্নটা নিয়ে আলোচনা করতে। শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল যে প্রশ্নটি হচ্ছে তোমরা একটু মনোযোগের সাথে শোনো। এ ব্যাংক ও বি ব্যাংক লিমিটেড বাংলাদেশের অন্যতম দুটি ব্যাংক। এ ব্যাংক লিমিটেড দেশ বিদেশের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, অন্যদিকে বি ব্যাংক একটি অফিসের মাধ্যমে সকল কার্যক্রম দেশেই পরিচালনা করে। উভয় ব্যাংকেই স্ব উদ্দেশ্যে অর্জনে সফলতা লাভ করেছে। তো এখানে আমি ক নম্বর আর খ নম্বর তো যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারি, এগুলি তোমরা জানো। একটা অর্ডার হচ্ছে গার্নিশি অর্ডার। গার্নিশি অর্ডারটা কি, প্রথম প্রশ্নটা তারা বলেছে গার্নিশি অর্ডার কি, বেসেল 2 কি, এগুলি তোমাদের সৃজনশীল প্রশ্নের ক বিভাগ এবং খ বিভাগের যে প্রশ্নগুলি অধ্যায়ের শেষের দিকে আছে সেগুলি তোমরা ওখান থেকে পড়ে নিবে। আর যদি বলি যে গার্নিশি অর্ডার কি, তারপরে গার্নিশি অর্ডার বলতে কি বুঝে, তো তখন আমরা কি বলবো যে গার্নিশি অর্ডার হচ্ছে সাধারণভাবে আমি যদি তোমার কাছ থেকে কোনো টাকা পাই, তুমি যদি আমাকে সে টাকা না দাও, তো অর্ডারটা হচ্ছে এরকম যে আদালত আমার টাকা তোমার কাছ থেকে আনতে একটা অর্ডার দিবে, সেই অর্ডারটাকে বলা হবে গার্নিশি অর্ডার। মানে দেনাদার পাওনাদার তার যদি তার টাকা আদায় করতে না পারে, তা আদালতে সে দ্বারস্থ হবে, আদালত তাকে একটা নির্দেশনা দিবে, ওই তুমি যার কাছ থেকে টাকা পাও সেই টাকা যাতে তাকে দিয়ে দেয়, তো এই অর্ডারটাকে বলা হবে গার্নিশি অর্ডার। ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে এরকম অর্ডার রয়েছে। যেমন এখানে যদি বলি যে যেমন তুমি একটা উদাহরণ দিতে পারি গার্নিশি অর্ডারে, যেমন যেটা বলছিলাম যে যদি বলি যে মনে করো বাড়িওয়ালা ভাড়াটিয়ার দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। যেমন মিস্টার সজীব একজন ফ্রিল্যান্সিং একটা কোম্পানিতে চাকরি করে। এখন সে একজনের বাসায় ভাড়া থাকে, গত 5 মাস যাবত সে ভাড়া দিচ্ছে না। তো বাড়িওয়ালা তাকে ভাড়া দেওয়ার জন্য বলতেছে, সে ভাড়া দিচ্ছে না। তো বাড়িওয়ালা কী করলো, আদালতে দ্বারস্থ হলো, আদালত তাকে গার্নিশি অর্ডার দিল। তা আদালত অর্ডার দেওয়ার সাথে সাথে এই বাড়িওয়ালা ওই যে কোম্পানিতে চাকরি করে সে ওই কোম্পানি বরাবর যাবে এবং তার এই অর্ডারটা দেখানোর পর বলবে যে আদালত তাকে হয়তো এরকম অর্ডার দিয়েছে যে সে যে বাড়ি ভাড়া পাচ্ছে সে বাড়ি ভাড়া সে দিচ্ছে না, এই বাড়ি ভাড়া তার বেতন থেকে কাটার পর তার যে বেতন পাওয়ার বাকিটা থাকবে সেটা সে উত্তোলন করতে পারবে। বাকিটা মানে বাড়ি ভাড়া সে কেটে রাখবে আগেই বেতন থেকেই। এই অর্ডারটা ওই কোম্পানির বরাবর যে মালিক আছে, কোম্পানির মালিকের কাছে সে জমা দিলে মালিক কী করবে, ওই সজীবের অ্যাকাউন্ট থেকে এই টাকাটাকে প্রতি মাসে কাটার পর বাকি টাকা সে উত্তোলন করতে পারবে। এটাকে বলা হবে কি গার্নিশি অর্ডারের একটা উদাহরণ তোমাদের দিলাম। দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটা হচ্ছে বেসেল 2। বেসেল 2 কি? বেসেল 2 হচ্ছে একটা বাংলাদেশ ব্যাংক 2010 সালে 1 জানুয়ারি তারিখে
ব্যাসেল টু কার্যকর করে। ব্যাসেল টুটা হচ্ছে 3টি স্টেপের একটি সমন্বিত একটি ব্যবস্থা। সেটা প্রথমটা হচ্ছে ন্যূনতম মূলধন সংরক্ষণ। ন্যূনতম মূলধন সংরক্ষণ হচ্ছে প্রতিটি ব্যাংক ন্যূনতম 400 কোটি টাকার একটি ক্যাপিটাল সংরক্ষণ করবে। 400 কোটি টাকা তাদের ন্যূনতম মূলধন থাকতে হবে এবং ন্যূনতম মূলধন আবশ্যিকভাবে তার ঝুঁকিগ্রস্ত সম্পদের 10% রাখতে হবে, যেখানে টায়ার 1 মূলধন বা মুখ্য মূলধনের 5%-এর কম হবে না, বা তাদের যে মূল মূলধন থাকবে সেই মূলধনের 5%-এর কম হবে না। এবার তার মানে হচ্ছে মোট কথা হচ্ছে 400 কোটি টাকা তাদের মূলধন থাকতে হবে। দ্বিতীয়টা হচ্ছে তদারকি পণ্য সমীক্ষা। তদারকি করবে এই তদারকি সময় বলতে ঋণ ঝুঁকি, বাজার ঝুঁকি, পরিচালনা ঝুঁকি ছাড়াও অন্যান্য যে ঝুঁকি রয়েছে তা মোকাবেলার জন্য মূলত তদারকি পণ্য সমীক্ষাকে দ্বিতীয় স্তর হিসেবে বিবেচনা করে। 3টি স্তর, দুটি স্তরের কথা বলছে, একটা মূলধন, একটা হচ্ছে কি পণ্য নিরীক্ষা, আর একটা হচ্ছে তোমার প্রকাশ বা প্রচারের নীতি, মানে তাদের ব্যাংকিংয়ের সকল কার্যক্রমই জনগণ জানবে এবং যে কেউ ব্যাংকে সম্পর্কে ধারণা পাওয়ার জন্য তাদের এই পূর্ণ প্রচার নীতিটা মানতে হবে। এই উদ্দেশ্য হলো স্তর 1 এবং স্তর 2 সম্পূরক হিসাবে কাজ করা এবং প্রকাশনার মাধ্যমে ব্যাংকের তথ্যাদি উন্মুক্ত রাখা, যেন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষগুলো কোনো ব্যাংকের মূলধনের পর্যাপ্ততা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে পারে। এই 3টা কার্যক্রমের কে বলা হচ্ছে ব্যাসেল 2। তো এখানে সৃজনশীল প্রশ্নের 2 নম্বরে ছিল কি ব্যাসেল 2 বলতে আমরা কি বুঝি। আর গ নম্বরে যেটা বলছে সৃজনশীল প্রশ্নের যে মূল আলোচনা, এখানে যে উদ্দীপকের 2টি ব্যাংকের কথা তোমাকে বলেছিলাম। 3 নম্বর প্রশ্নটা বলতেছিল যে উদ্দীপকে বি ব্যাংক সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক ব্যাখ্যা করো। তো 2টা ব্যাংক বলছিলেন, এ ব্যাংক আর বি ব্যাংক। এ ব্যাংক মানে তারা দেশে বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, আর বি ব্যাংক কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় থেকে তাদের ব্যাংকিং কার্যক্রম কী করছে, পরিচালনা করছে। তো এটা যদি বলি যে এখন তারা বলতেছে বি ব্যাংক সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক, তো এটা তোমাদের কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম যে একক ব্যাংকিং, শাখা ব্যাংকিং, এই 2টা ব্যাংকিংয়ের ভিতরেই কিন্তু এ ব্যাংক এবং বি ব্যাংকের অবস্থান রয়েছে। আর বি ব্যাংক যেহেতু তারা একটি নির্দিষ্ট জায়গায়, তাদের অন্য কোনো শাখা নেই এবং তারা একটি ওই যে বলছিল যে বি ব্যাংক একটি অফিসের মাধ্যমে সকল কার্যক্রম দেশেই পরিচালনা করে, তার মানে কি এটা একক ব্যাংকিং। তারা কি একক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তাদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তারা ব্যাংক পরিচালনা করে থাকতেছে। এবং এখানে উদ্দীপকে যদি বলি যে উদ্দীপকে বি ব্যাংক সংগঠনের কাঠামোর ভিত্তিতে একক ব্যাংকিং, যেই ব্যাংক শুধু একটি অফিসের মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর জন্য মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংকিং বলা হয়। যে ব্যাংকিং ব্যবস্থা একটি অফিসের মাধ্যমে তার সকল ব্যাংকিং কার্যক্রম দেশেই পরিচালনা করে সেটিকে একক ব্যাংকিং নামে পরিচালিত। বি ব্যাংক একটিমাত্র অফিসের মাধ্যমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে বিদায় বলা হয় উদ্দীপকে বি ব্যাংক সংগঠন কাঠামোর ভিত্তিতে একক ব্যাংকিং, যেটা তোমাদের আগেও আমি আলোচনা করেছিলাম যে একক ব্যাংক বলতে কী বোঝো। এখানে আরেকটু বিস্তারিত তোমাদের বলে দিলাম। আর 4 নম্বর যে প্রশ্নটা আছে উদ্দীপকের সৃজনশীল প্রশ্ন, সেটা হচ্ছে উদ্দীপকে ব্যাংক দুটির মধ্যে কোন ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভূমিকা পালন করছে বলে তুমি মনে করো এবং ব্যাখ্যা দাও। এটা স্পষ্টই বলা যায় যে যেহেতু একক ব্যাংকিং একটি নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার আওতায় থেকেই একটি নির্দিষ্ট শুধু একটি শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাহলে তারা সার্বিকভাবে সকল দেশ এবং বিদেশে মানে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না। সুতরাং দেশের অর্থনৈতিক উন্নয়নে একক ব্যাংকিংয়ের অবস্থান শাখা ব্যাংকিংয়ের তুলনায় কম। আর শাখা ব্যাংকিং ব্যবস্থা আমরা বেশি অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারি। তো এই উদ্দীপকে আমরা বলতে পারি যে উদ্দীপকে যেটা বলছে যে ব্যাংকিংটা আমাদের অর্থনৈতিক উন্নয়নে বেশি অবদান রাখে, কারণ সে শুধু তাদের একটা নির্দিষ্ট শাখা ব্যাংকিং এর মাধ্যমে যে ব্যাংক শুধু একটি অফিসের মাধ্যমে কোন নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং, এটা তো বলে ফেলছি যে শাখা ব্যাংকিং বলে। আর অন্যদিকে একটি প্রধান কার্যালয়ের অধীনে বিভিন্ন শাখার মাধ্যমে যেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে কী বলা হয়, শাখা ব্যাংকিং বলে। আর একটু আগে বলেছিলাম যে ওই যে নির্দিষ্ট অবস্থানে স্থানের উন্নয়নের স্বার্থে নির্দিষ্ট এক এলাকার জন্যই আমাদের একক ব্যাংকিংটা পরিচালনা হতে, কিন্তু শাখা ব্যাংকিংটা সার্বিকভাবে সারা দেশে আমরা শাখা তাদের খুলে জনগণের দ্বার প্রান্তেই আমরা শাখাগুলি প্রতিস্থাপন করতে পারি। এর মাধ্যমে আমরা অর্থনৈতিক অবদানটা শাখা ব্যাংকিংয়ের মধ্যে বেশি রাখতে পারি। অন্যদিকে ব্যাংক কোনো দেশ বিদেশে এর কার্যক্রম সীমাবদ্ধ বা আন্তর্জাতিক বাণিজ্যে এর অবদানটাই বেশি।
আর অন্যদিকে এ ব্যাংক দেশ বিদেশে অবদান বেশি রাখে। এর কার্যক্রমের বিস্তৃত ও পরিসর ব্যাপক, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভূমিকা পালন করতে সক্ষম হয়। এই ব্যাংক দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বৈদেশিক লেনদেন সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মূলধন গঠন এবং আমানত সংগ্রহ, ঋণদান এই ধরনের ব্যাংকের সক্ষমতা বেশি হওয়ায় সার্বিক অর্থনীতিতে এর প্রভাব বেশি থাকে। তো উদ্দীপকে আমরা দুটা ব্যাংকিং ব্যবস্থা, শিক্ষার্থী বন্ধুরা, দুটা ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আলোচনা এখানে হয়েছে। উদ্দীপকে আমরা যেটা বলেছিলাম, এবং ক্লাসের শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে শাখা ব্যাংকিং কি, একক ব্যাংকিং কি। এখানেও উদ্দীপকে সেই ধরনের একটা প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করার চেষ্টা করেছি। যে এখানে প্রথম প্রশ্নটা ছিল তোমার এই যে গার্নিশে অর্ডার কি, সেটা নতুন বিষয় আমি তোমাদের এই সৃজনশীলের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আরেকটা বছর ব্যাসেল টু কি, তিনটা স্টেপের কথা বলেছি, মূলধন, পুনঃসমীক্ষা এবং তোমার তথ্যাদি উন্মুক্তকরণ, এই তিনটা তথ্যাদি উন্মুক্তকরণ এই তিনটা স্তরকে বলা হচ্ছে কি তোমার ব্যাসেল টু। আর ওইটা 2010 সালের জানুয়ারি 1 তারিখে বাংলাদেশ ব্যাংক এটা জারি করে। আর গ নম্বর বলছিলাম যে বি ব্যাংক, এবং বি ব্যাংকটা কী ধরনের ব্যাংক? একক ব্যাংক। একক ব্যাংক নিয়ে আমি ক্লাসের শুরুতে তোমাদের আলোচনা করেছি। এবং শাখা ব্যাংক এবং একক ব্যাংক, এই সৃজনশীল প্রশ্ন শুরু করার আগে আমরা একক ব্যাংক কী, শাখা ব্যাংক কী সেটা নিয়ে আলোচনা করেছি। এই জন্যই তোমরা যদি মূল বিষয়টা বুঝতে পারো, মূল বিষয়গুলো জানতে পারো, তো সৃজনশীল প্রশ্ন যেখান থেকে আসুক আমরা সেটা আলোচনা করতে পারবো। আর এই জন্য আমি ক্লাসের চেষ্টা করি যে তোমাদের মানে প্রত্যেকটি অধ্যায়ের যেই বিষয়গুলো আছে, সেই যেই কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা নিয়ে আগে পুরোটা আলোচনা করি, এবং আলোচনা করার পর আমরা সৃজনশীল প্রশ্নের দিকে ধাবমান হই। আর যে প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম এতক্ষণ, সেটা তোমাদের যে কোনো বইয়ে দেখতে পারবা। রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন ছিল এটা। রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা যে কোনো বইয়ে, যে কোনো প্রকাশনীর বই পাবা। শুধু খেয়াল রাখবা রাজশাহী বোর্ড 2016 সালের এই প্রশ্নটা। শিক্ষার্থী বন্ধুরা, একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের নিয়ে আলোচনা করেছি, আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করার চেষ্টা করবো। যশোর বোর্ড 2017 সালের প্রশ্ন। যশোর বোর্ড 2017 সাল। এবং সৃজনশীল প্রশ্নটা তোমরা একটু শোনার চেষ্টা করো, নিজেরা বুঝতে পারবে। আর আমি ক্লাসের শুরুতে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলোর আলোকেই আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করছি। আর্থিকভাবে, প্রশ্নটা শুনো। আর্থিকভাবে শক্তিশালী বাণিজ্যিক ব্যাংক সান ব্যাংক লিমিটেড। অপেক্ষাকৃত দুর্বল দুটি বাণিজ্যিক ব্যাংক মুন ব্যাংক লিমিটেড এবং বেনাস ব্যাংক লিমিটেড। তাহলে আর্থিকভাবে শক্তিশালী ব্যাংকের নাম হচ্ছে সান ব্যাংক লিমিটেড। অপেক্ষাকৃত দুর্বল দুটি বাণিজ্যিক ব্যাংক মুন ব্যাংক লিমিটেড এবং বেনাস ব্যাংক লিমিটেডের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ গ্রহণের প্রস্তাব দিল, কিন্তু মুন ব্যাংক লিমিটেড এবং বেনাস ব্যাংক লিমিটেড সে প্রস্তাব প্রত্যাখ্যান করল। ব্যাংক দুটি যৌথভাবে সহযোগিতার ভিত্তিতে একই ব্যবস্থাপনার অধীনে নিজেদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা শুরু করলো। তাহলে বুঝতে পারছো যে এখানে কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ক্লাসের শুরুতে তোমাদের বলেছিলাম যে এই চেইন ব্যাংকিং, গ্রুপ ব্যাংকিং কি। এই সৃজনশীল প্রশ্নটা আসলে এই কনসেপ্টটাই মূল আলোচ্য বিষয় এখানে, যে চেইন ব্যাংকিং এবং গ্রুপ ব্যাংকিং। এবং তোমাদের ক্লাসের শুরুতে আমি এটা আলোচনা করেছি যে হোয়াট ইজ চেইন ব্যাংকিং আর হোয়াট ইজ গ্রুপ ব্যাংকিং। তো এখানে এই দুইটা বিষয় যদি তোমরা বুঝে থাকো, তোমরা আশা করি সৃজনশীল প্রশ্নটা তোমরা বুঝতে পারবে। প্রশ্নগুলি লিখে নিতে পারো। প্রথমটা হচ্ছে চেইন ব্যাংকিং কী। তো এটা নতুন কোনো বিষয় না, আমি তোমাদের ক্লাসের শুরুতেও বলেছি যে চেইন ব্যাংকিংটা কী। এই যে অপেক্ষাকৃত মানে সমজাতীয় প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট নিজেদের প্রতিযোগিতা কমানোর জন্য স্বনিয়ন্ত্রিত ব্যবস্থায় থেকেই তাদের সত্তা বজায় রেখে যে ব্যাংকিং এর মাধ্যমে এই ব্যাংক পরিচালনা করে থাকে তাকে বলা হবে চেইন ব্যাংকিং। আর আর ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে ব্যাখ্যা করো, এটা ছিল 2 নম্বর প্রশ্ন। ব্যাংক তো অবশ্যই বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, এক পক্ষের কাছ থেকে টাকা নেয় আরেক পক্ষকে ঋণ দেয়, এর মাধ্যমে ব্যাংক কী করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে, এবং ব্যাংক টাকা প্রচলন করে থাকে। এটাও বিনিময়ের মাধ্যম, ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে অবশ্যই। সেটা বলতে চাচ্ছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক ছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলি যদি সরাসরি এখন টাকা মুদ্রা প্রচলন না করে থাকলেও তারা বিভিন্ন ধরনের টাকার সমতুল্যের বিভিন্ন প্রকার চেক,
হুন্ডি, পে অর্ডার, ভ্রমণকারী চেক, প্রত্যয়নপত্র, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ইস্যু করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। ব্যাংকের এই সকল বিনিময়ের মাধ্যমগুলো অনেক সময় অর্থের চেয়েও নিরাপদ এবং দ্রুত সুবিধা প্রদান করে থাকে। অর্থাৎ নগদ অর্থের বিপরীতে ব্যাংক এই সমস্ত সুবিধা প্রদান করে নগদ অর্থের সমতুল্যের লেনদেনে সহায়তা প্রদান করে থাকে। এর ফলে ব্যাংকের গ্রাহকদের নগদ অর্থ বহন করার ঝুঁকি বহন করতে হয় না। তাহলে বিনিময়ের মাধ্যমটা হচ্ছে ব্যাংক যদি সরাসরি টাকার প্রচলন না করে থাকে তাহলে ব্যাংক এই যে হুন্ডি, তারপর চেক, প্রি অর্ডার, ভ্রমণকারী চেক, প্রত্যয়নপত্র এইগুলোর মাধ্যমে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। গ নম্বর উদ্দীপকের মূল আলোচনার বিষয় ঘ নম্বরে থাকে তোমরা জানো। উদ্দীপকের স্থান ব্যাংক সাংগঠনিক কাঠামো ভিত্তিক কোন ধরনের ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছিল ব্যাখ্যা করো। তাহলে তোমাদের সান ব্যাংকটা ছিল একটা মানে শক্তিশালী ব্যাংক, আর আরেকটা দুইটা ব্যাংক বলছিলাম, মুন ব্যাংক লিমিটেড এবং ভ্যানাস ব্যাংক লিমিটেড। তাহলে সান ব্যাংক লিমিটেড কী ধরনের ব্যাংক ছিল তোমরা নিজেরা একটু চিন্তা করো। আমি তোমাদের বলেছিলাম যে সান ব্যাংকটা কী ধরনের ব্যাংক ছিল। তাহলে এখানে তোমার উদ্দীপকে সান ব্যাংক লিমিটেড সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে গ্রুপ ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছিল। কি ব্যাংক? গ্রুপ ব্যাংক। কারণ ওই যে সে নিয়ন্ত্রণ করবে। আর তোমাদের বলেছিলাম গ্রুপ ব্যাংকটা কী ধরনের ব্যাংক? গ্রুপ ব্যাংক হচ্ছে সেই ধরনের ব্যাংক যে সাবসিডিয়ারি কোম্পানি এবং হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানিটা হচ্ছে সান কোম্পানি তোমরা মনে করো, আর যে আরও যে মুন কোম্পানি এবং ভ্যানাস কোম্পানি ছিল, এই ভ্যানাস ব্যাংক লিমিটেড, এই মুন ব্যাংক লিমিটেড এবং ভ্যানাস ব্যাংক লিমিটেড এই দুইটাকে ধরে নিতে পারো সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে এখানে সান কোম্পানি হোল্ডিং কোম্পানি হিসাবে শক্তিশালী কোম্পানি হিসাবে প্রস্তাব দিয়েছিল বাকি যে দুটা ব্যাংক আছে সেই দুটো ব্যাংকে। আর যখন সমঝোতে অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকসমূহ একীভূত হয়ে কোনো শক্তিশালী ব্যাংকের অধীনে থেকে কার্যক্রম সম্পাদন করে তখন তাকে গ্রুপ ব্যাংকিং বলে। উদ্দীপকে আর্থিকভাবে শক্তিশালী বাণিজ্যিক ব্যাংক সান ব্যাংক অপেক্ষাকৃত দুর্বল দুটি বাণিজ্যিক ব্যাংক মুন ব্যাংক লিমিটেড ও ভ্যানাস ব্যাংক লিমিটেড অধিকাংশ শেয়ার করে মালিকানা ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ গ্রহণের প্রস্তাব দিল, যা মূলত একটি গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি করবে। তাহলে আমি যেটা বলেছি সেটা এখানে বইয়ের ভাষায় তোমরা শুনে নিয়েছো। আরেকটি প্রশ্ন থাকে, সেটা হচ্ছে মুন ব্যাংক এবং ভ্যানাস ব্যাংক কর্তৃক সান ব্যাংকের প্রদত্ত প্রস্তাব প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো। যেটা বলি যে সান ব্যাংকের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার কারণ হচ্ছে যে গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় যে মুন ব্যাংক এবং ভ্যানাস ব্যাংক যদি তারা সান ব্যাংকিংয়ের নিয়ন্ত্রণ চলে আসতো, এটা হোল্ডিং কোম্পানি, তারা এই গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা চলে আসতো। আর গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা চলে আসলে তাদের যে নিয়ন্ত্রণের ক্ষমতা, পরিচালনার ক্ষমতা তারা চলে যেত তোমার সান কোম্পানির কাছে, মানে হোল্ডিং কোম্পানির কাছে। তারা এটা চায় নাই। আর অধিকতর সবল কোম্পানিগুলি দুর্বল কোম্পানিগুলির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তো এখানে বইয়ের যে ভাষাটা নিচ্ছে এই কারণে হয়তো তারা এই সান কোম্পানির এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে। তারা নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে তারা পরিচালনা করতে চাচ্ছিল, যেটা কিনা যদি তারা এই প্রস্তাবটা গ্রহণ করতো তাহলে তারা এই সুযোগটা তারা পেত না। বইয়ের যে ভাষাটা সেটা তোমরা একটু শোনো কান খারাপ করে, তোমরা বুঝতে পারবে। সান ব্যাংকের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার যুক্তিগত কারণ রয়েছে। গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় সাবসিডিয়ারি ব্যাংকগুলো তাদের নিজস্ব ক্ষমতা নিয়ন্ত্রণের ব্যবস্থা হোল্ডিং ব্যাংকের নিকট অর্পণ করতে হয়, আর এই কারণেই মূলত সান ব্যাংকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যখন সমাজজাতীয় অপেক্ষাকৃত দুর্বল ব্যাংক সময় একীভূত হয়ে কোনো শক্তিশালী ব্যাংকের অধীনে থেকে কার্যাবলী সম্পাদন করে তখন তাকে গ্রুপ ব্যাংকিং বলে। উদ্দীপকে মুন ব্যাংক লিমিটেড ও ভ্যানাস ব্যাংক লিমিটেড অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে সান ব্যাংক লিমিটেড তাদের নিয়ন্ত্রণ গ্রহণের প্রস্তাব দেয়। এই প্রস্তাব বাস্তবায়িত হলে তারা গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করত, কিন্তু দুর্বল ব্যাংক দুটি এই প্রস্তাব প্রত্যাখ্যান করার মাধ্যমে নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো যে এখানে আসলে ওই যে সান ব্যাংক প্রস্তাব দিয়েছিল, কিন্তু মুন ব্যাংক এবং ভ্যানাস ব্যাংক তারা তাদের নিজস্ব ক্ষমতা হাতে রেখে তারা চাচ্ছে যে তাদের ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করতে। কিন্তু যদি সান ব্যাংকের প্রস্তাব তারা গ্রহণ করতো তাহলে তাদের ক্ষমতা, তাদের যে নিয়ন্ত্রণ, এটা তারা নিজেদের হাতে রাখতে পারতো না, আর এটা তারা পছন্দ করতে পারছিল না। এই জন্য হয়তো তারা তাদের এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কৃষিকা একক ব্যাংকিং এবং শাখা ব্যাংকিং, হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি, গ্রুপ ব্যাংকিং, চেইন ব্যাংকিং, ব্যাংকের বিভিন্ন মালিকানা এই বিষয়ে আজকে আমরা জানতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে তোমাদের আর নতুন বিষয় নিয়ে নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং আরও কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা প্রথম অধ্যায়ের আরও যে আলোচনাগুলি আছে সেগুলি তোমরা বাসায় কিছু পড়া দিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নিবে। তোমরা বাসায় যেই জিনিসগুলি পড়বে, যে ওই ব্যাংকিং সেবা সমূহগুলি বাসায় পড়ে নিবে। ব্যাংকিং
সেবাসমূহ কী কী ব্যাংকিং সেবা আছে সেগুলি তোমরা পড়ে নেবে। শাখা ব্যাংকিং এবং গ্রুপ ব্যাংকিংয়ের যে পার্থক্য, তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত বলতে যে বিষয়গুলো আছে সেগুলি বাসায় পড়ে নেবে। আর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজে সাবধানতার সাথে চলাফেরা করো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।